শনিবার সন্ধ্যা রংপুর নগরীর মাছুয়াপাড়া মন্দির এলাকা। একটি দোতলা বাড়ির সামনে জড়ো হচ্ছেন প্রতিবেশীরা নাকের রুমাল চেপে। কয়েকদিন ধরে বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল এক অস্বাভাবিক দুর্গন্ধ, অথচ দরজায় তালা ঝুলছে, ফোনগুলো বন্ধ, কোনো সাড়া নেই। প্রাচীর টপকে ভেতরে ঢুকে যা দেখা গেল তা কল্পনাকেও ছাড়িয়ে যায়। ছাদে, সিঁড়িতে আর একটি কক্ষে পড়ে আছে একই পরিবারের 4 জনের নিথর দেহ। প্রথমে মনে হয়েছিল এটি নিছক ডাকাতির পরিণতি, কিন্তু পরদিন পুলিশের সংবাদ সম্মেলনে যে বর্ণনা উঠে আসে তাতে বেরিয়ে আসে মাদকাসক্তি, প্রতিবেশীর বিশ্বাসভঙ্গ আর নির্মমতার এক ভয়াবহ সমীকরণ। এই প্রতিবেদনে থাকছে ঘটনার পুরো ক্রমবিবরণ, আসামিদের স্বীকারোক্তি আর এই হত্যাকাণ্ড ঘিরে যে প্রশ্নগুলো এখন রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে আছে। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, বয়স 65, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী 50, মেয়ে প্রার্থী চক্রবর্তী 24, যিনি রংপুরের কারমাইকেল কলেজে মাস্টার্সে পড়তেন, আর ছেলে পিয়ম চক্রবর্তী মাত্র 12 বছর বয়সী, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। শিক্ষকতা থেকে অবসরের পর গণপতি চক্রবর্তী নিজের বাসাতেই হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন। এটি ছিল একটি সাধারণ স্থিতিশীল পরিবার, যাদের সঙ্গে এলাকার মানুষের প্রতিদিনকার ওঠা বসা ছিল। ঠিক এই পরিচিতি পরে হয়ে দাঁড়ায় হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক, কারণ যারা এই পরিবারকে খুন করেছে বলে জানা গেছে তারা কোনো অচেনা দুর্বৃত্ত নয়, বরং পাড়ারই পরিচিত 2 তরুণ। রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের সংবাদ সম্মেলন অনুযায়ী গ্রেফতারকৃত 2 জন হলেন মাছুয়াপাড়া এলাকার মুগ্ধ দাস, যিনি সিটি বাজারে একটি মাছের দোকানে কাজ করতেন, এবং তার মামাতো ভাইয়ের ছেলে সিদ্ধার্থ দাস, যিনি স্থানীয় একটি জুয়েলার্সে কর্মরত ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বৃহস্পতিবার রাতে তারা এক মাদক কারবারের কাছ থেকে ইয়াবা কিনে স্থানীয় এক ব্যক্তির বাসায় সেবন করে। রাতের শেষ প্রহরে তারা পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে চলে যায়। সেখানে ইয়াবা সেবনের শব্দ শুনে গণপতি চক্রবর্তী ছাদে ওঠেন, আর সেই মুহূর্তেই শুরু হয় নৃশংসতার প্রথম অধ্যায়। পুলিশের ভাষ্যমতে গামছা পেঁচিয়ে প্রথমে হত্যা করা হয় গণপতি চক্রবর্তীকে। শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা সিঁড়িতে উঠে আসতেই তাকেও একইভাবে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মায়ের চিৎকার শুনে ছুটে আসেন মেয়ে প্রার্থী, আর তাকে হত্যা করতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। গামছার পাশাপাশি গলা ও বুকে রশি পেঁচিয়ে এমনভাবে টানা হয় যে তার চোয়াল ভেঙে যায়। সবচেয়ে মর্মান্তিক অংশ হলো সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে নিয়মিত খেলাধুলা করত শিশু পিয়ম। সেই পরিচিত শিশুকেই কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। একটি পরিবারের 4 প্রজন্মের 4 জন মানুষ কয়েক মিনিটের ব্যবধানে নিজেদেরই ঘরের সিঁড়ি আর ছাদে প্রাণ হারান। হত্যাকাণ্ডের পরের বর্ণনা আরও স্তম্ভিত করার মতো। পুলিশ জানিয়েছে, খুনের পর অভিযুক্তরা সেই বাড়ির বাথরুমে গোসল করে, ডাইনিং টেবিলে রাখা খেজুর ও শসা খায় এবং সেখানেই বসে আরেক দফা ইয়াবা সেবন করে। আলামত নষ্ট করতে 2টি স্মার্টফোন ডিটারজেন্ট মেশানো পানিতে চুবিয়ে রাখা হয়, যাতে আঙ্গুলের ছাপ মুছে যায়। বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারের প্রকৃতত্ব যাচাই করতে আগুন জ্বালানো হয়। এরপর সেই গয়না নিয়ে ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। লুট করা স্বর্ণ পরে লুকিয়ে রাখা হয় মন্দিরের পেছনের একটি পরিত্যক্ত বাড়িতে, যা পরবর্তীতে পুলিশ উদ্ধার করে। শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়, একটি পরিকল্পিত প্রস্থান যা প্রমাণ করে এই অপরাধ নিছক তাৎক্ষণিক উন্মত্ততা ছিল না, বরং প্রতিটি ধাপে সচেতন প্রমাণ লোপাটের চেষ্টা ছিল। এই ঘটনা এখন বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, কারণ নিহত পরিবারটি ছিল একটি সংখ্যালঘু হিন্দু পরিবার, আর তাদের ওপর এই নৃশংসতা ঘটেছে এমন এক সময়ে যখন দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠছে। জামায়াতে ইসলামীর আমির এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। একটি রাজনৈতিক প্রতিক্রিয়া,
যা দেখিয়ে দেয় স্থানীয় একটি অপরাধ কিভাবে দ্রুত জাতীয় রাজনৈতিক বয়ানে রূপ নিতে পারে। যদিও পুলিশের তদন্তে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনে সরাসরি সাম্প্রদায়িক উদ্দেশ্যের কোনো প্রমাণ মেলেনি, বরং মাদকাসক্তি ও লোভজনিত ডাকাতির চিত্রই প্রধান হয়ে উঠেছে। তবু ভুক্তভোগী পরিবারের পরিচয় এই ঘটনাকে নিছক একটি ফৌজদারি মামলার সীমানা ছাড়িয়ে জাতীয় বিতর্কের বিষয়ে পরিণত করেছে। এই ঘটনার রাষ্ট্রের জন্য একাধিক কঠিন প্রশ্ন সামনে এনেছে। প্রথমত, নগর এলাকার পরিচিত প্রতিবেশী কর্তৃক এমন পরিকল্পিত হত্যাকাণ্ড থানা পুলিশের প্রতিরোধমূলক নজরদারির সীমাবদ্ধতায় স্পষ্ট করে দেয়। একটি বাড়ি ৩-৪ দিন ধরে তালাবদ্ধ থাকা সত্ত্বেও তার নজরে আসতে সময় লেগেছে দুর্গন্ধ ছড়ানো পর্যন্ত। দ্বিতীয়ত, তরুণ সমাজে ইয়াবার মতো মাদকের সহজলভ্যতা এবং তা থেকে সৃষ্ট আকস্মিক সহিংসতার প্রবণতা নতুন করে মাদক বিরোধী অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তৃতীয়ত, সংখ্যালঘু পরিবারের উপর যে কোনো সহিংসতা, তা যে কারণেই হোক না কেন, তদন্তের স্বচ্ছতা ও দ্রুত বিচারের দাবি তৈরি করে। কারণ জনমনে আস্থার ঘাটতি তৈরি হলে তা সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে। পুলিশ কমিশনার নিজে জানিয়েছেন, দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের চেষ্টা করা হবে, যা এই মুহূর্তে প্রশাসনের সবচেয়ে জরুরি করণীয়। রংপুরের এই ঘটনা শেষ পর্যন্ত একটি নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে অপরাধী কোনো অচেনা মুখ নয়, বরং প্রতিবেশীদের ঘরের সন্তান। যেখানে মাদকের নেশা কয়েক মিনিটে একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে পারে, আর যেখানে বিচারের গতি নির্ধারণ করবে সমাজের আস্থা টিকবে কিনা। সকাল নিউজের বিশ্লেষণ বলছে, এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার গতি আগামী দিনগুলোতে শুধু একটি পরিবারের জন্য নয়, বরং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বোধের জন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হয়ে দাঁড়াবে।